চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, জি, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না। কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য। এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ, জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই, এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক না ভাই। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে আপনি কি জানেন কিছু মাজার, দরবার, এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি, কিন্তু জামাত ইসলামী তার অবস্থান জানায় না, এগুলা প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত মনে করি। জামাত ইসলামী কি এগুলা কখনো সমর্থন করে নাই, কখনো সমর্থন করব না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি। একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন। ওকে, অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেনও। আমি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী, সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু, চরিত্রবান, শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক, আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয় দেখেছেন, নাকি আপনাদের রাজনীতিতেও মানে আপনাদের রাজনীতিতেও সেটা তাদের মধ্যে দেখেছেন কিনা, নাকি আপনাদের রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নাই, ক্ষমতা রাজনীতি আপনাদের লক্ষ্য? আমরা বিষয়টা আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা।
এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নাই। যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নাই, 4 দলীয় জোট নাই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসে গড়ে তুলবে, এটা প্রত্যেকটা দলের নিজস্ব ব্যাপার। এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নাই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটি কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। রাজনীতি আদর্শ থেকে বাইরে, ডক্টর রহমান, রাজনীতি আদর্শ থেকে বাইরে, 3টা মন্ত্রণালয় তারা সাফ করেছে। রাজনীতি কি আদর্শ আমাদের বাইরে? যে স্লোগান, না, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি, যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে, কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন। অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোন প্রশ্ন তুলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে, এই আদর্শে গড়ে উঠেছে। যে স্লোগান তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছেন সেইভাবে চলছে। আজকে যদি এখন আপনি বলতে পারেন, আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোটও হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো তারা ঠিক করুক। পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। 2টা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। 2 নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে, জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউর না, বয়সের দিক থেকে আমি বুদ্ধ না, রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। কিন্তু আমি এই আঙ্গিনার কেউ ছিলাম। ডক্টর শফিকুর রহমান, মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে, এই বিতর্কেও আমি যাব না। আমি ওই বিতর্ক পছন্দ করি না। একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে, অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোন সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি। আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে আপনি কি মনে করেন যে বিএনপির সাথে কেন? আপনি বলতে পারেন জোট নেই, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল 2টা পৃথক এবং আমরা গত 3 মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি, যেখানে রাস্তায় চলাচল নারীরা আক্রান্ত হয়েছেন, পোশাক নিয়ে নারীদের কটূক্তি করা হয়েছে বা হচ্ছে। এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে। আমি একটু শেষ করি, আমরা একটু শেষ করি। তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে। এই তৌহিদি জনতা আসলে কারা? তাদের আপনি চেনেন কিনা, জানেন কিনা? জনাব মামুনুল হক। আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না। আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সমাজের খুবই
একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা। আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার, হেনস্থার শিকার, তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন। আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন, আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে। এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন, আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান, বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে, কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ হচ্ছে না, অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি। এটা সকল মিডিয়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত বছর, কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই, অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিজমের মতাদর্শের যারা, তারা করতে পারবে, অন্যান্য তারা করতে পারবে, শুধু ইসলামী ছাত্র সংগঠনের নাম নেওয়া হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত হিসেবে সাব্যস্ত করে রাখা হয়েছিল। এই বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন। একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে? মানে আসলে তো ইসলামের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা আমি জানি ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে। ব্যাপকভাবে দেখেন, প্রায় প্রতিটি হলেই খুব সুন্দরভাবে সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না, তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে তারা পূজার আয়োজন করছে। আমি জনাব মামুনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সেখানে অনুমোদন পাওয়া যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ, ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির, কোরআনের গল্প, কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ, হাদিসের বিভিন্ন রকম কথা, এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয়। নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে, এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে না, মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয়ে আসতে হবে, মানে সেটাতে কোনো, কিন্তু আপনি বলছেন যেটা হয় না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা একজন বলতে চাই ঠিক একই ভাবে যে কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন, সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না, হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে, সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোন মানে আমাদের কাছে তো প্রমাণ। আচ্ছা, আমরা একটু মনে করি দেশে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু, এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার। এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য একটা সোচ্চার কখনো আমরা পাই। আচ্ছা, আমরা এটা অধ্যাপক মাহবুবকে জানতে চাইবো। আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন, ধরেন যে খিলাফা, সেই খিলাফা আসলো, তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন? যে না, রমনায় বা বন্ধ হবে কেন, সেগুলি করতে দিবেন। প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, তার জানমালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে? এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম, যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে, যে আমরা এজ এ মুসলিম
আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন আপনি। দলীয়করণ। এই অস্ত্র লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য, জজকে পদত্যাগ করতে বাধ্য। কোনোদিন এই অবস্থায় কখনো বাংলাদেশকে ভাবতে পারেনি। শিক্ষকদের চাকরি থেকে বের করে দিচ্ছে, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল সব জায়গায় ছাত্রছাত্রীদের অপমান করাচ্ছে, প্রতি পদে পদে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। বাড়িতে ছোট শিশু তা থাকা সত্ত্বেও বাবা মাকে গ্রেপ্তার করেছে, বাবাকে তাকে মাকেও। তো এই বাচ্চাটাকে কে দেখবে, কি হবে তার? 93 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা তারা সারেন্ডার করেছে, তাদের জামিন দেবে না। কিছু জামিন দিয়েছে, কিছু দিচ্ছে না। মানে আপনি যে বিচার চাইবেন সেই সুযোগটাও নাই। আইনজীবীদের এইভাবে গণহারে মামলা দেওয়া, গ্রেপ্তার করা, পৃথিবীর কোনো সভ্য দেশে এরকম ঘটনা ঘটে বলে আমার তো জানা নেই, আমি তো দেখিনি। কাজে বাংলাদেশ আজকে কি, আইনের শাসন নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, নারীদের কোনো স্বাধীনতা নাই। এবারে ঈদে শ্রমিকদের কান্নায় ভরা, 1100 ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকদের কাজ পায় না। তার উপর আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বা বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের গরুর খামার, মৎস্য খামার, মুরগির খামার, ফলের বাগান সবই ধ্বংস, দোকানপাট যা ছিল একেবারে সব ভেঙে চুরে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে। কেন? আওয়ামী লীগ যেন আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে, এটাই তাদের চেষ্টা। হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকে লেখাপড়া করতে পারে না, ডিগ্রি কেড়ে নেয়, তাদেরকে পড়াশোনা করতে দেবে না। একটা মেয়ে পরীক্ষা দিতে গেল, তাকে কিভাবে লাঞ্ছিত করলো, তাকে যারা মারলো, চুল ধরে টেনে মাটিতে ফেললো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, সেনাবাহিনীর সদস্য দাঁড়িয়ে থাকলো, অপরাধীদের কিছুই বললো না, আর যে মার খেলো সেই মেয়েটাকে ধরে নিয়ে জেলে পড়লো। এই পুলিশ, সেনাবাহিনী হোক, প্রশাসন হোক, জনগণের ট্যাক্সের টাকা তারা বেতন পায়, আর তাদের সকলেরই আমি কিন্তু জীবনমান উন্নত করে দিয়েছি, বেতন ভাতা বাড়িয়ে দিয়েছি। কিন্তু এখন কি দেখলাম, তাদের কাছ থেকে জনগণ ন্যায় বিচার পেতে পারে না। এটা কোন ধরনের অবস্থা? একটা ইউনিয়ন পর্যন্ত এজেন্ট লাগিয়ে দিয়ে হাজার হাজার টাকা কোটি টাকা খরচ করে ইউনুস এখন কীভাবে আওয়ামী লীগ, 14 দল, মুক্তিযোদ্ধা তাদেরকে নিঃস্ব করে দেওয়া, তাদেরকে ধ্বংস করে দেওয়া, সেই চেষ্টাই করে যাচ্ছে। আর তার দোসর জঙ্গি, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, অবৈধ অস্ত্রধারী এবং জেলখানা থেকে তাদের সবাইকে মুক্তি দিয়েছে। গ্রেনেড হামলাকারী থেকে শুরু করে কেউই বাদ নেই, মুক্তি দিয়ে জেল ভরে ফেলেছে আমার আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে। সবচেয়ে বড় কথা, পিটিয়ে মানুষ হত্যা করা, এমনকি আইনজীবীকে পিটিয়ে হত্যা করলো, মাথা কোপানো, মানে বর্বরতা। পাকিস্তান আর্মি গুলি করে মানুষ মারত, আর এরা এমনই বর্বর যে পিটিয়ে হত্যা, এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ কনস্টেবলকেও ছাড়েনি। আর আমাদের মেয়েদের উপরে ইফতার বন্টন করতে, তাকেও, তার উপরেও জুলুম, তাকেও মেরে পাতা ফাটিয়ে দিয়েছে এবং কয়েকটা সেলাই পড়েছে। তো এইভাবে অত্যাচার, নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে। আর মামলা দেওয়াতে তো আমার মনে হয়, আমি এ পর্যন্ত যত হিসাব, প্রায় 70,000 মামলা, আর এজাহারভুক্ত আর অজ্ঞাতনামা ধরলে প্রায় 4-5 লাখ হবে আসামি করে দিয়েছে। কারণ আমার বিরুদ্ধেই তো কতগুলি মামলা, 288টা মামলা, তারপর আর একটা দিয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা। আমি নিশ্চয়ই জিজ্ঞেস করি, রাষ্ট্রটা কার? আমার বাবা তার জীবনটা উৎসর্গ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে। আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণ আমাকে ভোট দিয়েছে, পার্লামেন্ট পার্টিতে আমি ভোট পেয়েছি, সমর্থন পেয়ে সরকার গঠন করেছি। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, আমাকে দেখতে আসছেন, আমার কথা শুনতে আসছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো কী মনে হয়, জামাত ইসলামে কি আওয়ামী লীগের যেই সব সমর্থক ছিল,
আওয়ামী লীগ যারা করতো তারা নাকি জামাত ইসলামে যোগ দিয়ে দিচ্ছে। যদি আওয়ামী লীগের সকল কর্মীরা জামাত ইসলামে যোগ দিয়েই দেয় তাহলে তো বিএনপি গ্যাস। এখন শোনেন ভাই, আওয়ামী লীগ যে জামাত ইসলামে যোগ দিয়ে দেবে তার প্রমাণটা কি? অনেক আওয়ামী লীগ তারা তো এখনও স্বপ্নেই দেখতেছে যে কিংবা তাদের চিন্তা চেতনা সব জায়গায় রয়ে গেছে যে আওয়ামী লীগ এখনও নির্বাচন করবে এবং তারা ভোট দিবে। এখন এরকম হইতে পারে কারণ বিএনপি এখন বলতেছেন যে আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে ফিরবে এবং তারা যদি নির্বাচন করতে চায় করতে পারবে, আমাদের তো কোনো আপত্তি থাকার কথা না কিংবা আপত্তি নেই। এখন বিএনপির মতো এত বড় দল যদি বলে যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আপত্তি নেই, তাহলে তো আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে। এবং জামাত ইসলামের দিকে যে আওয়ামী লীগ কর্মীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, একদল সাংবাদিক ঠেলে দিচ্ছে অলরেডি যে জামাত ইসলামে নাকি আওয়ামী লীগের সকল সমর্থকরা গিয়েছে এবং সেটিকে উদাহরণস্বরূপ বলতেছেন ডাকসু নির্বাচন থেকে। ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ কর্মী যারা ছিলেন, ছাত্রলীগের কর্মী, তারা নাকি ভোট দিয়ে জামাত প্যানেলকে এবং জামাত শিবির প্যানেলকে জিতিয়ে দিয়েছেন ডাকসুতে। তো সেরকম একটি উদাহরণ, সেই পরিপ্রেক্ষিতেই তারা কিছু সাংবাদিক বলতেছেন যে এবার জামাত ক্ষমতায় চলে আসবে। এখন কথা হচ্ছে, আবার অনেকে বলতেছেন যে বিএনপি আওয়ামী লীগকে এই জন্য আনতে চাচ্ছে কারণ আওয়ামী লীগের ভোট যদি জামাতে চলে যায় তাহলে বিএনপি একদম হেরে যাবে। এখন কথা হচ্ছে, আপনার কি মনে হয় প্রিয় দর্শক, আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কি আসলে নির্বাচন হওয়া উচিত নাকি উচিত না? আওয়ামী লীগ যদি নির্বাচন হয় তাহলে তো এই আওয়ামী লীগের ভোটগুলি কোনো দল নিতে পারবে না। সেক্ষেত্রে দেখা যায় যাদের ভোট তাদের বাক্সায় পড়বে এবং তারা সেই হিসেবে ক্ষমতায় আসতে পারবে। যদি বিএনপির সবথেকে বেশি ভোট তাদের বাক্সায় পড়ে তাহলে তারা হবে, যদি জামাত হয়, জামাতের বেশি ভোট হয় তাহলে জামাত হবে। এবং আওয়ামী লীগের কথা কী বলবো, আওয়ামী লীগ তো হইতেও পারে, নাও হইতে পারে, আবার কিছু আসন পেতেও পারে, এটা তো বলা যায় না। কারণ আওয়ামী লীগ কিন্তু কম বড় দল ছিল না, অনেক বড় দল ছিল। আগে তো ভাই প্রত্যেকটি মানুষকে আওয়ামী লীগ দেখতাম, এখন তো সবাই দেখছি বিএনপি। এত বিএনপি কিংবা এত যে আমাদের লোকজন যে কই ছিল, আপনার এলাকায় আপনি একটু খেয়াল করেন, দেখবেন যেদিকে তাকাইবেন সেদিকে জামাত শিবিরের লোক, তারপর বিএনপির লোক। কিন্তু এই লোকগুলি কিন্তু গত 16-17 বছর আপনি দেখতে পান না কিংবা এরা কিন্তু থাকে না। যাই হোক, তাফালিংয়ের যে ব্যাপারটা সেটি হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছিলেন যারা তাফালিং অবশ্যই করতেন। এখন এই 24 গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম যে একটি স্বাধীন দেশ যেখানে আমরা মন খুলে কথা বলতে পারবো, মুখ খুলে কথা বলতে পারবো। হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে একটি কথা বলছিলেন যে আমাকে যে আপনি গালি দিতে পারতেছেন এইটি হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জন। কারণ আমি যেই লেভেলে আসি, যদিও উনি এরকম বলে নাই, তারপরে আমি ওনার কথা যা বুঝলাম যে হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতাকে যদি আপনি গালি দিতে পারতেছেন ফেসবুকে, ওপেন ফেসবুকে, তাহলে তো ভাই আপনি আসলেই স্বাধীনতা পেয়ে গেছেন। কিন্তু কথা হচ্ছে এই স্বাধীনতা কিন্তু সব জায়গায় পাই নাই আমরা। এখনও অনেক এলাকা আছে যেখানে বিএনপি নেতাদেরকে যদি কমিটি কিছু বলা হয় তাহলে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক বড় ঝড় তুফান আসে কিংবা আসতে পারে। আপনাদের এলাকায় আসে কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মধ্যে এখানে শেষ করে দেবো, কারণ বেশি কথা বলবো না, বেশি কথা আপনারা শুনতে চান না। বলেন যে ভাই আপনার কথাগুলো সব অমূল্যবান কথা, মূল্যবান কিছু কথা বলতে পারেন না। হ্যাঁ, চেষ্টা করতেছি মূল্যবান কথা বলার জন্য, আস্তে আস্তে হয়তো আসতে পারে। আপনারা সাবস্ক্রাইব করে যদি এগিয়ে দেন তাহলে খুব শীঘ্রই আমরা 50,000 সাবস্ক্রাইবে পৌঁছে দেবো। 50,000 যদি সাবস্ক্রাইব হয়ে যায় আপনাদের জন্য তখন মূল্যবান কথা বলা শুরু করব। যাই হোক, আজকে আমি দেখে শেষ করলাম। আল্লাহ হাফিজ।